3 নম্বর ম্যাথটির ক নম্বর কোশ্চেনটি হলো সমন্বয় দাখিলা প্রস্তুত করো। চলো আমরা ম্যাথ শুরু করবো। এখানে উদ্দীপক বোঝানোর মতো তেমন কিছু নাই, ম্যাথ করতে করতে উদ্দীপক বুঝে নিব। প্রথমে আমরা একটা জাবেদা ছক করে নিব। জাবেদা ছক নরমালি জানো, এটা নিয়ে আর আলোচনা করছি না। তো জাবেদা ছক করে নিয়ে আমরা সবগুলো তারিখ কি দিব, তারিখ দিব কিন্তু 2014 জুলাই 31। হ্যাঁ, কারণ এটা কিন্তু জুলাইয়ের 31-এ রিটায়ারমেন্ট করা হয়েছে, যেটা হলো হিসাব কালার শেষেই মূলত সমন্বয় দাখিলা দেওয়া হয়। সমন্বয় দাখিলা কোনগুলো দেবে, এই যে নিচের যে 4-5টা আছে এই 5টার দাখিলা হবে। এই 5টা ক্ষেত্রে কিন্তু তারিখ সমান হবে, মানে সেম হবে। প্রতি মাসে 6000 টাকা হারে বীমা অতিক্রান্ত হয়। 6000 টাকা হারে বীমা অতিক্রান্ত হয় প্রতি মাসে। কি বলছে, প্রতি মাসে। তাহলে বীমা কি আছে, এখানে অগ্রিম বীমা আছে। দেখো অগ্রিম বীমা বলছে কত, 72,000 টাকা। প্রতি মাসে যদি বীমা হয় 6000, তাহলে 12 মাসে কত হয়, 6000 গুণ 12, 72,000। তাহলে এখানে বলছে 6000 টাকা অতিক্রম হয়। এখন মেইন কথা হলো যে হিসাব কালটা কত মাসের বা কত দিনের হচ্ছে। হ্যাঁ, দেখো অঙ্কটা একটু প্রথমে ভালো করে পড়বো। আমরা সবগুলো জানি যে তো নরমালি 12 মাস করি, কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটু ভিন্ন আছে। সুবর্ণ পর্যটন প্রতিষ্ঠান জুলাই 1 বা 1 জুলাই 2014 তারিখে ব্যবসা শুরু করেন, আর জুলাই 31 তারিখের আগে এর রেয়ামিলিন্দরূপ। তো আমার এখানে 1 মাসের আছে। কয় মাসের আছে, 1 মাসের। এখানে যে ব্যবসাটা হিসাব নিকাশ দেওয়া আছে সবকিছু 1 মাসের জন্য দেওয়া আছে। তো এখানে আমাদের 1 মাসের খরচ দেখাইতে হবে। অগ্রিম বীমা যেহেতু 72,000 টাকা আছে, যেটা 12 মাসের আছে, তাহলে 1 মাসেরটা দেখাইতে হবে। 1 মাস অতিক্রান্ত হয়েছে মানে 1 মাস খরচ হয়ে গেছে। তাহলে এক খরচে জাবেদা দিতে হবে। জাবেদা হবে বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। আমরা বলছিলাম যে সমন্বয় জাবেদা অলওয়েজ খরচ বা আয় যতটুকু হয় ততটুকুর জাবেদা দিতে হয়। তাহলে এখানে অগ্রিম বীমা 72,000 থাকা সত্ত্বেও এখান থেকে খরচ হয়েছে কত, 6000 টাকা। তাহলে 6000 টাকা জাবেদা হবে। লিখবে বীমা খরচ ডেবিট এবং অগ্রিম বীমা হিসাব ক্রেডিট, কারণ বীমা কমে গেছে এবং বীমা খরচ হয়েছে 6000। তারপরে যেটা বলছে যে হিসাবকাল শেষে দেখা গেল 27,000 টাকা মূল্যে সাপ্লাইস মজুদ আছে। ভালো করে বুঝো, 27,000 টাকা মূল্যে সাপ্লাইস মজুদ আছে। সাপ্লাই ছিল কত, আগে সাপ্লাই ছিল, দেখো সাপ্লাই ছিল আমাদের 54,000 টাকা। সাপ্লাই যদি 54,000 টাকা থাকে, এখন আছে 27,000 টাকা। তার মানে খরচ কত হয়েছে, খরচ বের করতে হবে। 54,000 থেকে তুমি বাদ দাও 27,000, তাহলে খরচ হয়েছে 27,000। তার মানে আমাদের কি হয়েছে, এই যে সাপ্লাই ছিল এর অর্ধেক খরচ হয়েছে আর অর্ধেক মজুদ আছে। এখানে বলছে মজুদ আছে 27,000, তাহলে বাকি অর্ধেক খরচ হয়েছে। সেই বাকি অর্ধেক কত, বা 54,000 থেকে মাইনাস 27,000, তার মানে 27,000 টাকা খরচ হয়েছে। তাহলে 27,000 টাকা জাবেদা দিতে হবে। সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ মজুদ ক্রেডিট বা সাপ্লাই হিসাব ডেবিট 27,000 টাকা। এটা কিন্তু খরচেরটা দেখানো হয়, যেটা হাতে আছে সেটা যাবে টাকা না, কিন্তু এটা যতটুকু খরচ হয়েছে ততটুকু টাকা দেখানো হয়েছে। তারপর দেখো বলছে অবচয়, বলছে ভূমি ও দালান কোঠার 1,80,000 টাকা এবং আসবাবপত্রের কত, 90,000 টাকা। দুইটা আলাদা আলাদা জাবেদা দিতে পারি, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এটা নিয়ে আর কোনো নাই, আলাদা কিছু বলার নাই, কিন্তু তোমরা জানো অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট সম্পদ হ্রাস আর হলো ব্যয় ভিত্তি। ঠিক আছে, পরেরটাও সেম, কারণ দুইটা একসাথে দিব না আমরা আবার, মানে অবচয় আর পুঞ্জীবিত অবচয় দুটো একসাথে মিলাই দিব না। একটা আসবাবপত্র একটা কল করেছিল, ভিন্ন ভিন্ন ছিল, দুটাতে আলাদা আলাদা দিব। 7,500, আর একটা ছিল 1,08,000। তারপর বন্ধকি ঋণের সুদের হার 10%। বন্ধকি ঋণ কোথায় আছে, বন্ধকি ঋণ আছে, দেখো বন্ধকি ঋণ আছে 7,50,000। এই 7,50,000-এর 10% সুদ আছে। বন্ধকি ঋণের সুদ 70,000 টাকা তো নর্মালি 10% হয়, 10%, কিন্তু সেটাকে আমাদের 1 মাসে বের করতে হবে। তার মানে 1 মাসে বের করতে হবে। প্রথমে আমরা এই যে ঋণের যে সুদটা আছে, এটা 7,50,000 টাকা ঋণ ছিল, বন্ধকি ঋণ। প্রথমে 7,50,000 টাকার উপর 10% করবো। এখানে 10% করলে কত আসে, গুণ 10%, তাহলে আমাদের আসবে 75,000 টাকা। তো সবসময় 12 মাস করলে হবে। এই অঙ্কটা কিন্তু 12 মাসের না, এটা কিন্তু 1 মাসের। আর শুরু করছে 1 জুলাই, শেষ করছে 31 জুলাই, তার মানে 1 মাসে। তাহলে 1 মাসে বের করতে হবে, সুদটাও 1 মাসেরই হবে। তাহলে এবার দেবো আমি গুণ 1/12, তার মানে কত হয়, 6,250 টাকা। এখানে 6,250 টাকার জাবেদা দেখানো হয়েছে। ঠিক আছে, আমরা এখানে পুরো ম্যাথটাই করতেছি 1 মাসের। নর্মালি আমরা যে বলে যে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, এরকম যে হইতে পারে, ম্যাথ হইতে পারে। এটা আর একটা নমুনা হলো এটা, যে এটা মাসিক হিসাবে গণনা করা হইতেছে। অঙ্কটা পুরোটাই মাসিক হিসাবকালটা। এবং আমরা জানি যে এই সুদটা কি হয়, সবসময় বকে হয়। রেয়ামিলে যে সুদের হার থাকে বা এই যে দায় বা সম্পত্তি যে সুদের হার থাকে, সেটা মূলত বকেয়াকে ইন্ডিকেট করে। তাহলে এখানে লেখে নাই বকে আছে, বাট বকেয়াই মনে করতে হবে। যে কোনো দায়ের সুদ ব্যয় এবং ব্যয়ের বকেয়া আবার দায়। জাবেদা হবে বন্ধকি ঋণের সুদ ডেবিট,
এবং ঋণের সুদ ক্রেডিট। তাহলে এখানে দেখো ঋণের সুদ ডেবিট এবং পদেয় সুদ ক্রেডিট লেখছে। পদেয় সুদ লেখছে, এখানে বন্ধকির নাম উল্লেখ করে দিলে বেটার হয়। হ্যাঁ, সবগুলোর কিন্তু ব্যাখ্যাগুলো সুন্দর করে দেওয়া আছে যে সমন্বয় করা হলো, জাস্ট তোমাকে কষ্ট করতে হবে না, জাস্ট লিখলেই হবে যে এটা সমন্বয় করা হলো, এটা সমন্বয় করা হলো। তারপর দেখো অনার্জিত ভাড়া আয়ের 45,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে এখানে অনার্জিত ভাড়া দেখো ছিল, অনার্জিত ভাড়া ছিল কত, 1,05,000 টাকা, তা অর্জিত হয়েছে 45,000 টাকা। তাহলে আমাদের অর্জিত হয়েছে মানে এতটুকু আয় হয়েছে, যতটুকু আয় হয়েছে ততটুকু যাবে দেবো, মানে 45,000 টাকায় যাবে দিব। তাহলে অনার্জিত ভাড়া, অনার্জিত ভাড়া মানে হলো যেটা অর্জন হয় না, হওয়ার আগেই নিয়ে আসছে। তার মানে এই ভাড়াটা ছিল কি, আয় ছিল। এই আয়ের অনার্জিত মানে দায়। এখানে ভাড়া কিন্তু ব্যয় না, মূল ভাড়া যেটা অনার্জিত না, নর্মালি যে যদি ভাড়া বলে এখানে ভাড়া প্রাপ্তি, প্রাপ্তিকে ইন্ডিকেট করে দিতেছে, ভাড়া প্রাপ্তি বা উপভাড়া যেটাই বলি। তাহলে সেইটা কি, ব্যবসার জন্য আয়, এবং এইটা অনার্জিত মানে হলো উপার্জন হওয়ার আগে নিয়ে আসছে, মানে অগ্রিম নিয়ে আসছে। তাহলে সেটা কি, দায়। তাহলে দায় ছিল কত, 1,05,000, যেখান থেকে 45,000 টাকা অর্জিত হয়েছে। 45,000 টাকা অর্জিত হয়েছে মানে এইখান থেকে আমার এখন আর 45,000 টাকা দায় নাই, দায় কমে গেছে, সেটা আয় হিসাবে গণ্য হয়েছে। তাহলে এখানে যাবে দেখি দায় কমলে দায়ের ডেবিট, অনর্জিত সেবা আয় ডেবিট, এবং আয় বাড়ছে তাই আয় ক্রেডিট, সেবা আয় ক্রেডিট। এইভাবে মূলত সমন্বয় জাবেদাগুলো করতে হবে, যে কোনটা দায় বাড়ছে কোনটা হয়েছে। মূলত আমরা টাকার অ্যামাউন্ট গুলো বসাবো কি সবসময়, যতটুকু আয় হয়েছে এবং যতটুকু ব্যয় হয়েছে ততটুকু আমরা এখানে সমন্বয়টা দেখাবো।